স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে সঙ্গে আছি আমি ফারনাজ জুই। সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা মামলায় প্রধান আসামি ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীনকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে পিবিআই। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট পিবিআই এর পুলিশ সুপার খালেদুজ্জামান। শুক্রবার রাতে দিরাই উপজেলার তারল ইউনিয়নের স্বাধীন মেম্বারকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি। এ নিয়ে ওই ঘটনায় দায়ের করা 2 মামলায় 30 জনকে গ্রেপ্তার করা হলো। গেল বুধবার হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে কটাক্ষ করার অভিযোগ এনে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের 88টি সংখ্যালঘু বাড়িতে হামলা চালানো হয়। লুটপাট করা হয় টাকা ও স্বর্ণালংকার। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার প্রথম মামলা করেন। সেখানে প্রধান আসামি করা হয় শহীদুল ইসলাম স্বাধীনকে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক চলছে। বৈঠকটিতে দুদেশের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। শনিবার সকাল 11টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 2 শীর্ষ নেতার নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা ও তথ্য প্রযুক্তির মতো বিষয়ে পারস্পরিক সহযোগিতার সম্প্রসারণের জন্য দুদেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে। এর আগে সকালে মাহিন্দা রাজাপাকসে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। আবার ঊর্ধ্বমুখী সংক্রমণের কবলে দেশ। চলতি বছর বৃহস্পতিবার একদিনে শনাক্ত রেকর্ড 2000 ছাড়িয়ে হারটার 10% উপরে। বিপরীতে মানুষের সতর্কতায় একেবারেই ঢিলে ঢালা ভাব। স্বাস্থ্যবিধি না মানলে হাসপাতালে ভর্তি না করানোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় মানুষকে স্বাস্থ্য সচেতনতার আওতায় আনতে সরকারকে আবারও কঠোর হতে হবে। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গেল বছর 8 মার্চ থেকে করোনার বিশ্ব মহামারী সামলাতে দফায় দফায় লকডাউন আর ছুটিতে হিমশিম খেতে হয় বাংলাদেশকে। চলতি বছরের শুরুতে পুরো ইউরোপ যখন করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল, তখন বাংলাদেশে সংক্রমণের হার ছিল 5%-এরও নিচে। হঠাৎ মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে আশঙ্কাজনকভাবে দেশে বাড়ছে সংক্রমণ। শনাক্ত 10% ছাড়িয়ে দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে 2000। যত্রতত্র মানুষের ঢিলেঢালা ভাব সংক্রমণ আরও বাড়াচ্ছে। আবার বাসায় গেলে আমার প্যাকেট আছে, আমি দোকানে থেকে নিজে অসচেতন, এখন আমি মাস্কটা ব্যবহার করতেছি না। এটা অনেকে মানছে, অনেকে মানতেছে না। কিছুটা স্বাভাবিক পরিস্থিতি চলে আসছে, তখন আমরা বেশি অসতর্ক হয়ে গিয়েছিলাম। এখন সবারই মাস্ক পরে থাকা দরকার, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা দরকার। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। যারা মাস্ক পরবে না তাদেরকে যাতে ফাইন করে, এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। আমার প্রচারণা বৃদ্ধি করছি। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নতুন 12 দফা নীতিমালা এখনো বাস্তবায়ন শুরু হয়নি বলে জানান কোভিড বিষয়ক জাতীয় কমিটির সদস্য। রাস্তাঘাট কিংবা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক আচার অনুষ্ঠান কিংবা কোনো শপিং মল, সর্বক্ষেত্রেই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকার অবশ্যই বিগত সময়ের অভিজ্ঞতার আলোকে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। বিশেষজ্ঞরা জানান, টিকা নেওয়ার পাশাপাশিও করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালো আরও 9,500 মানুষ। এ নিয়ে মৃতের সংখ্যা 27,12,000 ছাড়ালো। দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে ব্রাজিল। টানা চতুর্থ দিনের মতো 24 ঘন্টায় 2,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। এদিকে করোনার তৃতীয় ঢেউয়ে আবারও দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে ফ্রান্স ও পোল্যান্ড। স্থগিতাদেশ প্রত্যাহার করে ইউরোপের বিভিন্ন দেশ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ ফের শুরু করেছে। তবে একই অভিযোগে অক্সফোর্ড টিকার প্রয়োগ বন্ধ করে দিল ফিনল্যান্ড। এদিকে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার তিনি লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নেন। কিউলেক্স মশা খুঁজতে গিয়ে খালের 20 বিঘা জমি উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযোগ আছে, র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া গোল্ডেন মনির
ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম খালটি দখল করে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করছিল। এমন অনিয়মের তদন্ত হচ্ছে জানিয়েছে ঢাকা উত্তর সিটির মেয়র। বলেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কাউন্সিলরের কাউন্সিলর পদ বাতিল করা হবে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। গেল ১৬ মার্চ রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের খিদির খালে কিউলেক্স মশার নিধন অভিযান চালায় উত্তর সিটি কর্পোরেশন। এ সময় সুইচ গেট এলাকায় খাল দখল করে টাওয়ার ও হাসপাতালের সীমানা নির্মাণের অভিযোগ পান মেয়র আতিকুল ইসলাম। খালের ২০ বিঘা জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার খিদির খালের নতুন খনন কাজের পরিদর্শন করেন মেয়র। এ সময় খাল দখলে জড়িত অভিযোগে ডিএনসিসি ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে বলে জানান তিনি। সেই কাউন্সিলরকে লিখিত জবাব দিতে হবে আমাকে। আমি কালকে তাকে মৌখিকভাবে বলেছি যে এই জায়গাটাতে তোমার কোনো ধরনের জড়িত আছে কি না আছে। অভিযোগ প্রমাণ হলে কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র। যদি তদন্ত প্রমাণিত হয় যে কাউন্সিলর এই জায়গা দখল করেছে, তাহলে অবশ্যই সেই কাউন্সিলরশিপও কিন্তু বাতিল হয়ে যাবে। আমি চিঠি লিখব মন্ত্রণালয়ে নিজে যে কাউন্সিলরশিপ বাতিল করে দেওয়ার জন্য। এ সময় সরেজমিন তদন্ত ছাড়া কাউকে প্লট বরাদ্দ না দিতে সরকারি সেবা সংস্থাগুলোকে নির্দেশ দেন আতিকুল ইসলাম। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। ৫০ বছরের অর্থনীতির সবচেয়ে বড় শক্তির জায়গা $৪৪ বিলিয়ন রিজার্ভ। প্রবাসে থাকা ১ কোটি শ্রমিকের পাঠানো রেমিটেন্সে বাড়ছে রিজার্ভ, শক্তিশালী হচ্ছে অর্থনীতি। এবার বিদেশি ঋণ নির্ভরতা কমিয়ে রিজার্ভ থেকে উন্নয়ন প্রকল্পে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভের অর্থ যেখানেই বিনিয়োগ করা হোক তাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীতে যখন স্থবির হয়ে পড়েছে বিশ্বের বড় বড় দেশের অর্থনীতি, তখনও নির্ভর প্রবাসীরা। রেমিটেন্স পাঠানোয় একের পর এক রেকর্ডের জন্ম দিচ্ছেন তারা। চলতি অর্থবছরের প্রথম 7 মাসে মোট রেমিটেন্স এসেছে $১৬৬৮ কোটি, যা তার আগের বছরের চেয়ে প্রায় 33% বেশি। রেমিটেন্সের প্রবাহ বাংলাদেশের অর্থনীতির একটি শক্তিশালী দিক, এবং আমরা যদি বাংলাদেশের উন্নয়নের ইতিহাসও চিন্তা করি তাহলে আমি বলবো যে গত 1 দশকে আমাদের রেমিটেন্সের প্রবাহ কিন্তু অন্যতম প্রধান একটি সূচক এবং নিয়ামক হিসেবে কাজ করেছে আমাদের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির। বড় অঙ্কের রেমিটেন্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গেল 1 বছরে রিজার্ভ প্রায় $10 বিলিয়ন বেড়ে অতিক্রম করেছে $44 বিলিয়ন ঘর। আর সেখান থেকে বছরে $200 কোটি বা 17,000 কোটি টাকা ঋণ আকারে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম ধাপে 5,500 কোটি টাকা দেয়া হবে পায়রা বন্দরকে। 10 বছর মেয়াদী এই ঋণের সুদের হার হবে 4%। বিশেষজ্ঞরা বলছেন, উদ্যোগ ভালো, তবে সাবধানী হতে হবে। প্রকল্পটা যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন না হয় তবে কিন্তু রিজার্ভের টাকাটাও ফেরত আসার জন্য অনিশ্চিত হয়ে যাবে। তবে এই জিনিসগুলি খেয়াল রাখলে সবশেষে এটা যেন কোনো উদাহরণ হিসাবে ফ্লাড গেট ওপেন যেন না করে, যে সবাই তখন আগে বলবে এই প্রকল্পে তুমি দাও, ওই প্রকল্পে তুমি পাবলিক সেক্টর হতে পারে, প্রাইভেট সেক্টর হতে পারে। বিনিয়োগে যাতে নতুন কর্মসংস্থান তৈরি হয় সেই দিকেও নজর দেওয়ার কথা বলছেন এই গবেষক। এই যে অর্থ, এটার যেন কোনো খেয়ানত না হয়, তাহলে এক্ষেত্রে আসলে ঝুঁকি ব্যবস্থাপনাটার জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভেহিকেল করা যেতে পারে, তার মাধ্যমে অবকাঠামোর জন্য জনগণ কাছ থেকে অর্থ সংগ্রহ করা যেতে পারে এবং জনগণকে লাভের অংশ দেওয়া যেতে পারে। এছাড়া প্রবাসে শ্রমিক পাঠানোর আগে তাদের প্রশিক্ষিত করা হলে রেমিটেন্স কয়েক গুণ বাড়তে পারে বলেও মত দেন বিশ্লেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ছুটির দিনে অনেকটাই পাঠক ক্রেতা শূন্য বইমেলা প্রাঙ্গণ। এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্টল নির্মাণের সরঞ্জাম, সেই সাথে নির্মাণ কাজও পুরোপুরি সম্পূর্ণ হয়নি। বইমেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা কাউসার। ফাতেমা, বইমেলায় আজ পাঠক ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন? এছাড়া মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মানা হচ্ছে কি? আজকে মেলা তৃতীয় দিন চলছে এবং বেলা 11টায় আসলে মেলার দ্বার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন 12টারও কিছু সময় পার হয়েছে। আর এরই মধ্যে আসলে প্রতি বছর আমরা যেটি দেখি যে প্রতি বছর ছুটির দিনগুলোতে শিশু প্রহরের আয়োজন থাকে,
এবার শিশু চত্বর রয়েছে, তবে শিশু প্রহরে যে আয়োজন সেটি নেই। এই জন্য আসলে শিশু চত্বরে যে স্টলগুলো রয়েছে সেখানে আমরা একেবারে কম সংখ্যক বাচ্চাদের উপস্থিতি দেখতে পাচ্ছি। আর আপনি যে স্বাস্থ্যবিধির কথা বলছিলেন, স্বাস্থ্যবিধি আসলে সবাই কেউ কেউ চেষ্টা করছেন, অনেকেই যে চেষ্টা করছেন না সেটিও আসলে আমাদের চোখে পড়েছে। তবে স্টল সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে তাদের মতো করে চেষ্টা করছেন দেখার জন্য। তবে এখানে শিশু চত্বরে যেসব স্টলগুলো রয়েছেন তারা একেবারে অবসর সময় পার করছেন। আপনার কাছে একটু জানতে চাই, সকাল থেকে আসলে 1 ঘন্টা পার হয়েছে, বইমেলার দ্বার উন্মুক্ত হয়েছে, কেমন বাচ্চাদের উপস্থিতি কেমন দেখছেন? আপু আমি বাচ্চাদের 2-4-5 জন ছাড়া দেখতেছি না, ওই রকম উপস্থিতি নাই। গত বছর যেরকম ছিল এবছর ওই রকম নাই, হয়তো অনেকে জানেও না ব্যাপারটা। অনেক ধন্যবাদ। আসলে যেমনটি উনি বলছিলেন যে সকাল থেকে বাচ্চাদের উপস্থিতি দেখেননি, তবে প্রতি বছর এই শিশু চত্বরে যে শিশু প্রহরের আয়োজন থাকে সেটিকে কেন্দ্র করে আসলে বাচ্চারা বেশি আসেন। যে সিসিমপুরের আয়োজন, হালুম, টুকটুকি, ইকরিত, তাদের সাথে যে মজা করার ব্যাপারটি থাকে সেটিকে কেন্দ্র করে বাচ্চারা বেশি আসেন এবং তার পরবর্তীতে দেখা যায় তারা প্রচুর বইও কেনেন। অভিভাবকরাও বাচ্চাদেরকে আসলে কিছুটা আনন্দ দেওয়ার জন্য প্রতি বছর নিয়ে আসেন। এবার যেহেতু করোনাটাও কিছুটা বেড়েছে, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, সেটি চিন্তা করেও আসলে অনেকে বাচ্চাদেরকে নিয়ে বের হয় নাই। তবে এখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছিলেন যে বাংলা একাডেমি কর্তৃপক্ষ যদি সেই আয়োজনটি রাখতো তাদের হয়তো বা বেচা বিক্রিটা বাড়তো। এবং পরবর্তীতে পুরো মেলা প্রাঙ্গণ কিন্তু আসলে সবগুলো স্টল খুলে দেওয়া হয়েছে, বড়রা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে আসছেন, হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীর সংখ্যাও বাড়বে। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফাতেমা কাউসার। এবার অগ্নিঝরা মার্চ। যশোর বেনাপোল শিকারপুর এলাকায় অগণিত যুদ্ধ সংগঠিত হয় তৌফিক ইলাহীর নেতৃত্বে। তিনি ছিলেন 8 নম্বর সেক্টরের সাব কমান্ডার। যুদ্ধের শুরুতে তিনি ভারতকে 2টি গুরুত্বপূর্ণ চিঠি দিয়েছিলেন, শুরু করেছিলেন যুদ্ধের প্রস্তুতিও। মুজিবনগর সরকার গঠনের আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 25 মার্চ 1971 পাকিস্তানি হানাদাররা ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির ওপর। সেই খবর মেহেরপুর থেকে পান তৌফিক ইলাহী চৌধুরী। তিনি তখন মেহেরপুরের জেলা প্রশাসক। সেদিনই জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। 26 মার্চ তিনি 2টি চিঠি লিখে পাঠান ভারতে। 2টি চিঠিতেই ছিল তার স্বাক্ষর ও সরকারি সিলমোহর। এই চিঠিটা এবং নদিয়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছেছিল। কর্নেল চক্রবর্তী বলে বিএসএফ এর একজন সেক্টর কর্নেল, তার কাছে পৌঁছেছিল। এই দিয়ে একটা যোগসূত্র প্রথম শুরু হলো। দ্বিতীয় চিঠিটি 27 মার্চ অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়। এরপর ভারত থেকে ডাক আসে তৌফিক ইলাহী চৌধুরীর। বাংলাদেশের দূত মর্যাদা নিয়ে তিনি ভারতে যান। গার্ড অফ অনার পান তিনি। এরপর হয় আলোচনা। যদিও তারা আমাদের মতো কর্মকর্তার এই বিদ্রোহ বা এই যুদ্ধকে ঠিক বুঝতে পারেননি যে এটা কেন এরা করতেছে, এটা তো একটা দেশের স্বাধীনতা সংগ্রাম আরো অনেক ব্যাপক। আমরা তাদেরকে বুঝাইছি। 17 এপ্রিল 1971 মুজিবনগর সরকার গঠিত হয়। সেখানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ইউসুফ আলী সাহেব শপথ পাঠ করলেন, বঙ্গবন্ধুকে প্রেসিডেন্ট করে, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি করে, তাজউদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রী করে শপথ হলো। এখানে ছিল যে বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি, উনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তিনি 8 নম্বর সেক্টরের শিকারপুর সাব সেক্টরের অধিনায়কের দায়িত্ব পালন করেন। পরে তিনি বেনাপোল সাব সেক্টরের অধিনায়ক হন। এই এলাকায় অনেক যুদ্ধ সংগঠিত হয় তৌফিক ইলাহী চৌধুরীর প্রত্যক্ষ ও পরোক্ষ নেতৃত্বে। 12 সেপ্টেম্বর 1971 তার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ভারতের কাঁঠালবাগান ক্যাম্প থেকে বাংলাদেশের ভেতর চলে আসে। পটুয়াখালীতে ছিল পাকিস্তানি সেনারা। সেখানে তৌফিক ইলাহীর নেতৃত্বে হয় তুমুল যুদ্ধ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। বিশ্ব ওরাল হেলথ ডে আজ। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে বিশ্বের সাথে তাল মিলিয়ে অন্যান্য খাতের মতো ওরাল হেলথ কেয়ারেও চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে বাংলাদেশে। এক্ষেত্রে মুখ ও দাঁতের আধুনিক চিকিৎসা যেমন হচ্ছে, তেমনি সচেতনতাও বাড়ছে সাধারণ মানুষের, যা গ্রামে গঞ্জেও ছড়িয়ে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। একটা সময় ছিল যখন দাঁত পরিষ্কার করতে টুথপেস্ট বা ব্রাশের পরিবর্তে কাঠি বা ছাইয়ের আশ্রয় নিত সাধারণ মানুষ। সময়ের সাথে যা এখন অনেকটা পাল্টেছে। তবে জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে দন্তরোগীর সংখ্যাও কম নয়। চিকিৎসকরা বলছেন দাঁতের যত্নে বিশেষায়িত টুথপেস্ট ব্যবহার, নিয়মিত ব্রাশ করা, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং স্বাস্থ্য পরীক্ষার মতোই রুটিন মেনে দাঁত পরীক্ষা করা প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশে বড় পরিবর্তন এসেছে বলেও মনে করেন চিকিৎসকরা। গত কয়েক বছরে বিশ্বের প্রায় উন্নত দেশগুলোর অনেকটা সমকক্ষ হতে পেরেছে। কারণ হচ্ছে আমাদের দেশে ডেন্টিস্ট্রিতে এখন সবচেয়ে বেশি মডার্ন ইকুইপমেন্ট ইউজ হয়। ইভেন আমাদের দেশে ডেন্টিস্ট্রির যেসব যন্ত্রপাতি এবং যেসব ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি, আমাদের আশেপাশের দেশগুলোতেও এতটা উন্নত হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন সচেতনতা বাড়লেও অতিরিক্ত ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস এবং নানা ধরনের অ্যাসিডিক খাবার থেকে অনেকেই দাঁতের জটিলতায় ভুগছেন। হিসাব বলছে দেশে প্রাপ্তবয়স্ক প্রতি 3 জনের 1 জন দাঁতের সেনসিটিভিটি সমস্যায় ভোগেন। চকলেট, আইসক্রিম এগুলো খাচ্ছে তারা, বাট এগুলো খাওয়ার পর কিভাবে দাঁতের যত্ন নিতে হবে সেই সম্পর্কে আমরা তাদেরকে নলেজ দিতে পারিনি। আমাদের শহর কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থাটাকে আমরা আপগ্রেড করতে পেরেছি, বাট রুরাল এরিয়াতে আমরা এখন পর্যন্ত খুব বেশি রিস্ক করতে পারিনি। চিকিৎসকরা জানান প্রতি 6 মাস না হোক বছরে অন্তত একবার নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিলে দাঁত ও মুখের সুস্থতা নিশ্চিত করা সম্ভব। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনার কারণে ইউরোপের বেশ কয়েকটি দেশে নাইকের স্টোর বন্ধ হলেও শেষ কয়েক মাসের হিসেব বলছে তুলনামূলক মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির শেষ নাগাদ নাইকের আর্থিক অবস্থার পর্যালোচনায় দেখা যায় 1 বছরে বিক্রি বেড়ে 1010 কোটি থেকে 1036 কোটি ডলারে পৌঁছেছে। তবে শুক্রবার এই প্রতিষ্ঠানটির শেয়ার খানিকটা নিম্নমুখী ছিল। এদিকে উত্তর আমেরিকায় নাইকির রাজস্ব কমেছে 10%। অন্যদিকে চীনে 51% বেড়েছে নাইকির বিক্রি। গেল বছর নাইকির অনলাইন ব্যবসা বেড়েছে 59%। এমন অবস্থায় সংস্থাটি ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়ানোর কথা ভাবছে। রাজধানীবাসী মশার উপদ্রবে নাকাল, মিরপুরবাসীও এর বাইরে নয়। সিটি কর্পোরেশনের মশা নিধন কার্যক্রমের পরও মিরপুরের মানুষের ভোগান্তির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, মশার উপদ্রব নিয়ে কি বলছেন মিরপুরবাসী? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমি এই মুহূর্তে রয়েছি আগারগাঁ এলাকায়। এর আগের ঘন্টায় আমি মিরপুরে ছিলাম এবং এই আগারগাঁ এবং মিরপুরের ঢাকা উত্তর এবং দক্ষিণ বলে সব জায়গাতে কিন্তু আসলে মশার যন্ত্রণা কিন্তু অতিষ্ঠ নগরবাসী, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এবং এই আগারগাঁ এলাকা থেকে শুরু করে উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু জুড়ে কিন্তু ব্যাপক মশক নিধন কার্যক্রম চাইছে উত্তর সিটি কর্পোরেশন। কতটুকু ফলাফল এসেছে আসলে আগারগাঁর যারা বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে একটু জানতে চাই। মশক নিধন কার্যক্রম সিটি কর্পোরেশন চালিয়েছে, কতটুকু ফলাফল রয়েছে? এখন মশা একটু কমেছে। এইভাবে ধারাবাহিকভাবে যদি মশার ওষুধ দেওয়া হয় তাহলে পুরোপুরিভাবে নির্মূল হওয়া সম্ভব। জি, ধন্যবাদ। আমি আরেকজনকে কাছে জানবো, স্থানীয় বাসিন্দা। একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে সিটি কর্পোরেশন যেই মশক নিধন কার্যক্রম চালাচ্ছে বা চালিয়েছে সেটাতে আপনাদের মশা কিছুটা কমেছে কিনা বা কি অবস্থা? না, কিছুটা কমেছে। যদি সামনে আরো অভিযানটা পরিচালনা করে তাহলে আমাদের জন্য আরো ভালো হয়। আপনার কাছে জানতে চাইবো কি অবস্থা, মশা কি কমেছে? মশা আমাদের কমিশনার, আমি আসলেই কই, আমাদের যে নির্বাচন কমিশনার ওনার যে অবস্থায় এখন চালাচ্ছে অনেক মশা, মশার জন্য ওনার জোরতোর অভিযান চালাইতেছে। অনেক মশা রয়েছে। যে আসলে শুনলেন যে আসলে যে সিটি কর্পোরেশন যে অভিযান চালিয়েছে সেই অভিযানের ফলে কিছুটা প্রভাব পড়লো। আসলে এখনো মশার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে কিন্তু এখনো কিন্তু রক্ষা পায়নি এই ঢাকা উত্তর বলেন দক্ষিণ বলেন প্রতিটি ওয়ার্ডের বাসিন্দারা। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ।
বিপ্লব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, রাজধানীর আগারগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি। সাথে দুপুর 12টার সংবাদে আবারও স্বাগত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার আবারও পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বিজেপির একটি নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। এরপর সোমবার ও বুধবারও রাজ্যটিতে আবারও নির্বাচনী প্রচারে আসবেন মোদী। 27 তারিখে নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সামনে রেখে রোববার নিজেদের ইশতেহার ঘোষণা করতে পারে বিজেপি বলে জানা গেছে। এছাড়া নির্বাচনে রাজ্যের প্রতিটি বুথে অন্তত 4 জন করে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। এর পাশাপাশি থাকবে 1 জন করে পুলিশ সদস্য। এমনই পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এদিকে ভোট কারচুপি আর ভোট কেন্দ্র পাহারা দিতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে আটক আন্দোলনকারীদের মুক্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি শুক্রবার এই আহ্বান জানান। সেই সঙ্গে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের সুযোগ করে দিতে জান্তা সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় মার্কিন আইন প্রণেতারা বলেন, সেনা শাসককে অবশ্যই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্রের ধারায় ফিরতে হবে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের এত সতর্ক বার্তার পরেও শুক্রবারও পুলিশের গুলিতে অন্তত 9 বিক্ষোভকারী নিহত হয়েছেন। দেশের মধ্যাঞ্চলীয় শহর অংবানে অভ্যুত্থান বিরোধীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। এ পর্যায়ে জানাবো খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে 8 উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ভঙ্গুর ব্যাটিং লাইন আপের ব্যর্থতায় ডানিডিনে আগে ব্যাট করে স্কোরবোর্ডে মাত্র 131 রান জমা করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে 172 বল হাতে রেখেই 8 উইকেটের বড় জয় তুলে নেয় কিউইরা। বিস্তারিত রিপোর্টে। নিউজিল্যান্ডে হারের বৃত্তে বন্দী থাকলো বাংলাদেশ। ডানেডিনে কিউইদের বিপক্ষে 3 ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে বলে ব্যর্থ টাইগাররা হেরেছে বড় ব্যবধানে। বাংলাদেশের দেয়া মাত্র 132 রানের লক্ষ্য ছুঁতে সময় বেশি নিতে চাননি মার্টিন গাপটিল। ঝড়ো ব্যাটিংয়ে ব্ল্যাক ক্যাপদের জয়ের পথটা আরো সহজ করে দেন তিনি। তাসকিনের বলে কট বিহাইন্ড হওয়ার আগে 19 বলে 3-4 ও 4-6 38 রানের ইনিংস খেলেন তিনি। গাপটিলের বিদায়ের পর ওয়ানডে অভিষেক হওয়া ডেভিন কনওয়েকে নিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ওপেনার হেনরি নিকলস। ব্যক্তিগত 27 রানে হাসান মাহমুদের বলে মাহমুদুল্লাহর হাতে বন্দী হয়ে কনওয়ে ফিরলেও বাকি কাজটা সারেন আরেক অভিষিক্ত উইলিয়াম। আর 49 রানে অপরাজিত থেকে কিউইদের জয়ের তরী বন্দরে নোঙর করান নিকলস। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বোল্ট নিশামদের সুইংয়ে দিশেহারা হয়ে পড়ে টাইগার টপ অর্ডাররা। চলতে থাকে তাদের আসা যাওয়ার মিছিল। দলীয় 100 রানের মাঝেই 7 উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। বিপর্যয়ের সময় মাহমুদুল্লাহ রিয়াদ এক প্রান্ত আগলে ব্যাট চালালেও 27 রানে থামতে হয় তাকে। দলীয় 125 রানে তার বিদায়ের পর স্কোরবোর্ডে আর 6 রান যোগ হতেই তাসকিন ও হাসান মাহমুদ ফিরলে 131 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এখন এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকাই ধন্যবাদ সবাইকে।